ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে আমাদের ফিফথ কোশ্চেন ইন্ডিয়ান হিস্ট্রির ওপর, যেখানে আমরা আলোচনা করব রাওলাট অ্যাক্ট নিয়ে বেসিক কিছু ইনফরমেশন এবং সেই রাওলাট অ্যাক্টের আমাদের ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলে কী ইমপ্লিকেশন পড়েছিল সেটার উপরেও কিন্তু আমরা আলোচনা করব। তো আমরা যদি দেখি এই কোশ্চেনটা মানে যে কোনো পরীক্ষায় কিন্তু রাওলাট অ্যাক্ট নিয়ে এমসিকিউ তোমরা দেখো, কিন্তু ডেসক্রিপটিভ যেহেতু, তো রাওলাট অ্যাক্ট নিয়ে যে ডেসক্রিপটিভ কোশ্চেন আসতে পারে সেটা কিন্তু ফ্রিডম স্ট্রাগলের যে চ্যাপ্টারের সঙ্গে তার সঙ্গে কিন্তু কানেকশান তৈরি করেই আসার সম্ভাবনা বেশি। তো সবার আগে আমরা যে এখানে ইন্ট্রোডাকশান দিচ্ছি সেই ইন্ট্রোডাকশানে আমরা লিখছি রাওলাট অ্যাক্ট নিয়ে বেসিক কিছু জিনিস, যে রাওলাট অ্যাক্ট এসেছিল 1919 সালে এবং 1919 সালে এসেছিল রাওলাট কমিটির মাধ্যমে এই রাওলাট অ্যাক্ট আসে। এবং এই রাওলাট অ্যাক্টকে কী বলা হতো? অ্যানার্কিয়াল অ্যান্ড রেভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট অফ 1919। তো কেন এটাকে বলা হতো অ্যানার্কিয়াল অ্যান্ড রেভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট সেটা নিয়েই আলোচনা করা হচ্ছে কি প্রভিশনে। তো কি প্রভিশনে বলা হচ্ছে ডিটেনশন উইদাউট ট্রায়াল, যার মানে এটাই বলছে যে কোনো ব্যক্তিকে ব্রিটিশ গভর্নমেন্ট যদি ইচ্ছা করে যে কোনো ব্যক্তিকে সাসপেক্ট করছে এবং সেই ব্যক্তিকে কোনো ট্রায়াল ছাড়াই কিন্তু তাকে ডিটেনশন করতে পারে, কোনো ট্রায়ালের প্রভিশন কিন্তু দেওয়া ছিল না। তো যার ফলে কি হবে, যে কোনো সেই ব্যক্তিকে যদি কি করা হচ্ছে, সাসপেক্টেড করা হচ্ছে কিসের ওপরে ভিত্তি করে? এক হচ্ছে টেরোরিজম এবং রেভলিউশনারি অ্যাক্টিভিটিসের ওপর ভিত্তি করে সেই ব্যক্তিকে কিন্তু ডিটেনশন করা হচ্ছে। দ্বিতীয়ত কি বলা হচ্ছে? নো রাইট টু অ্যাপিল, মানে সেই ব্যক্তির কোনো কোর্টে বা কোনো জায়গায় সে নিজেকে অ্যাপিল করতে পারবে না। মানে বলা হচ্ছে সাচেস যে হেভাস কর্পাসের যে রাইটটা, সেই রাইটটা কিন্তু ছিনিয়ে নেওয়া হচ্ছে। মানে দ্য রাইট টু অ্যাপিয়ার বিফোর এ কোর্ট টু চ্যালেঞ্জ ওয়ান ডিটেনশন। এখনও কিন্তু হেভাস কর্পাস কিন্তু আর্টিকেল 32 পলিটিতে বলা আছে, সেই যে হেভাস কর্পাসের যে রাইটটা, সেই রাইটটা কিন্তু সেই ব্যক্তিটার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। এবং থার্ড যে পয়েন্টটা ছিল এই রাওলাট অ্যাক্টের যে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সমস্ত প্রেস ছিল সেই প্রেসের ওপরে কিন্তু একটা সেন্সরশিপ চলে আসছে। এই সেন্সরশিপ চলে আসছে প্রেসের ওপরে, এবং সেটা কিন্তু প্রেসের যে লিবার্টি, সেই লিবার্টিকে কিন্তু কোনো না কোনোভাবে শেষ করে দেওয়ার একটা বিশাল প্রচেষ্টা। তো যখন কোনো একটা দেশের স্বাধীনতা সংগ্রাম যখন চলেছে, সেই স্বাধীনতা সংগ্রামের সমস্ত কিছুকে, রেভলিউশনারি যারা অ্যাক্টিভিস্ট রয়েছে তাদেরকে যখন মানে ডিটেনশন করা হচ্ছে, প্রেসের যে ক্ষমতাটা সেটাকে আটকে দেওয়া হচ্ছে এবং সেই ব্যক্তিটার কোনো রাইট নেই অ্যাপিল করার, কোনো কোর্টে তার কোনো অ্যাপিল করার রাইট নেই, তখন কি হচ্ছে, মানে পুরো যে মুভমেন্টটাকে কিন্তু শাটডাউন করে দেওয়ার একটা চেষ্টা। তো সেটাই ছিল এই রাওলাট অ্যাক্ট। তো রাওলাট অ্যাক্ট যখন আসে তখন যে পরিস্থিতিতে এসছিল, সেই পরিস্থিতিটা হচ্ছে মানে কি বলবো, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে এবং মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট যে আসবে তার কিছুদিন আগে কিন্তু রাওলাট অ্যাক্ট চলে আসে। এবার তোমরা হয়তো অনেকেই শুনেছো যে প্রথম বিশ্বযুদ্ধে ভারত নিজেদের যে মানুষজন ছিল, বা বলা ভালো ভারতের যে সমস্ত এক্সট্রিমিস্ট গ্রুপ ছিল বা মডারেট গ্রুপ ছিল, তারা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে সাপোর্ট করেছিল ব্রিটিশদেরকে এই আশাতে যে ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভারতের স্বাধীনতার কথা ভাববে এবং ভারতকে স্বাধীনতা দেওয়ার পথে এগোবে। কিন্তু ঘটনা ঘটে তারপরে চলে আসে রাওলাট অ্যাক্ট। তো রাওলাট অ্যাক্ট যখন এলো, তো তখন কিন্তু সিনারিও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। এবার এই সিনারিওর যে ইম্প্যাক্ট পড়লো স্বাধীনতা সংগ্রামে, সেটা নিয়ে কিন্তু এই কোশ্চেনটা আলোচনা করতে বলেছে। তো সেখানে ফার্স্টে বলছে ইম্প্যাক্ট অন ফ্রিডম স্ট্রাগল কীভাবে পড়লো। তো ফার্স্ট হচ্ছে ওয়াইড স্প্রেড মুভমেন্ট হলো বা ওয়াইড স্প্রেড প্রোটেস্ট ছড়িয়ে পড়লো। কেন? এই যে আমরা বললাম বিট্রায়াল অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, মানে ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে ভারতীয় মানুষরা যে আশা নিয়ে সাপোর্ট করেছিল, যে আশা নিয়ে ব্রিটিশদেরকে বলেছিল যে আমরা রয়েছি তোমাদের সঙ্গে, সেই আশার কোনো ট্রুথফুল রেজাল্ট এলো না, এলো কি বিট্রেয়াল। ঠিক আছে, তো সেটা আসার পরে সাধারণ মানুষ কিন্তু আরও মানে রেগে গেল পুরো সিস্টেমটার ওপরে বা সিনারিওটার ওপরে, এবং সেই সময় মহাত্মা গান্ধী বলে উঠলো এই একটাকে ব্ল্যাক অ্যাক্ট, এবং একটা ওয়াইড স্প্রেড মুভমেন্টের মানে সৃষ্টি হলো। এবং ওয়াইড স্প্রেড মুভমেন্টটা কিসের জন্য? মানুষের ফান্ডামেন্টাল রাইটস এবং লিবার্টি মানে সিভিল লিবার্টির ওপরে যেহেতু হিট করেছে, তো সেই জন্য কিন্তু এই ওয়াইড স্প্রেড মুভমেন্টটা আস্তে আস্তে শুরু হলো। ঠিক আছে,
এবার তোমরা দেখবে যে এই যে পুরো ঘটনাটা, এই পুরো ঘটনাটাই ঘটলোটা কি, এই পুরো ঘটনাটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে মানুষ আস্তে আস্তে ব্রিটিশদের ওপর কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠলো। যখন ওয়াইড স্প্রেড মুভমেন্ট ঘটছে তখন ন্যাশনালিস্ট যারা মডারেট ছিল তারা একরকম ভিউ নিয়ে চলছে, যারা এক্সট্রিমিস্ট ছিল তারা আর একরকম ভিউ নিয়ে চলছে, এবং দুটো ভিউ যদি এক জায়গায় পড়ে সেটার যে একটা ওভারঅল মুভমেন্ট আসবে সেই মুভমেন্টের এফেক্টটাই কিন্তু আমাদের দেখতে পাবো এই রাওলাট অ্যাক্টের পরবর্তী সময়ে। ঠিক আছে, তো তার পরবর্তী সময়ে আমরা দেখতে পাবো এই রাওলাট অ্যাক্টের পরবর্তী সময়ে যে কী কী ইম্প্যাক্ট আমাদের ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলে আসছে। তো ফার্স্ট ইম্প্যাক্ট হচ্ছে ওয়াইড স্প্রেড আউটরেজ হয়ে গেল, এবং কেন হলো তোমরা সেটা বুঝে গেছো অলরেডি। তো নেক্সট কি আছে, নেক্সট আছে হচ্ছে লঞ্চ অফ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট। তো এটা কেন হলো এবং কী জন্য হলো সেটা তোমরা একবার লক্ষ্য করলে বুঝতে পারবে যে গান্ধীজি সেই সময় একটি নেশন ওয়াইড কিন্তু স্ট্রাইকের ডাক দিয়েছিল, নেশন ওয়াইড কিন্তু একটা স্ট্রাইকের ডাক দিয়েছিল, এবং সেটা ডাক দিয়েছিল কবে, 6 এপ্রিল 1999। এবং সেই এই যে নেশন ওয়াইড স্ট্রাইক, এখানে কারা কারা পার্টিসিপেট করেছিল, একদম হোম রুল লীগের যত সমস্ত ইয়ং লিডার্স ছিল তারা পার্টিসিপেট করেছিল, এবং আরও যে সমস্ত মানুষ রয়েছে সাধারণ মানুষ তারাও কিন্তু এই যে নেশন ওয়াইড স্ট্রাইকে পার্টিসিপেট করে, এবং এটা কিন্তু একটা হরতালের রূপ নেয়। এবং যখনই এটা হরতালের রূপ নেয় তখন কিন্তু গান্ধীজি এন্ট্রি করে একটা মাস পলিটিক্স অ্যান্ড ওয়াজ এ প্রিকর্সর অফ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট। মানে নন কোঅপারেশন মুভমেন্ট যে শুরু হয়েছিল তার আগের যে পরিস্থিতিটা সেটা কিন্তু এই 6 এপ্রিলেই কিন্তু মানে তার বীজ বোনা হয়ে যায়, এবং এই 6 এপ্রিলে যে বীজটা বোনা হয়েছিল তারই এফেক্ট আমরা গিয়ে দেখতে পাই কিন্তু নন কোঅপারেশন মুভমেন্টে, কারণ এটা কিন্তু একটা নেশন ওয়াইড মুভমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে, ফুল ফেজে মানুষ কিন্তু জিনিসটাকে সাপোর্ট করা শুরু করেছে, রাওলাট অ্যাক্ট যে জিনিসটা তার বিরোধিতা করছে, এবং যে স্বাধীনতা সংগ্রামী যারা ছিল তারা কিন্তু সাপোর্ট করছে। এবং সেই সময় কি হলো, সেই সময় একটা ঘটনা ঘটলো যেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। আচ্ছা, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার ঘটনাটা কী ঘটেছিল? প্রথম কথা, সেই সময় দুজন মানুষকে গ্রেপ্তার করে, মানে দুজন ন্যাশনালিস্ট মডারেট লিডার যারা ছিল তাদেরকে কিন্তু ব্রিটিশ সরকার গ্রেপ্তার করে, এবং ব্রিটিশ সরকার যখন গ্রেপ্তার করলো তার প্রতিবাদে কিছু মানুষ মানে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শুরু করলো, একটা প্রোটেস্ট, নর্মাল প্রোটেস্ট চলছিল। সেই প্রোটেস্ট চলার সময় 10th এপ্রিল, এই সাইডে লিখছি, 10th এপ্রিল কী হলো, ব্রিটিশরা কয়েকজনের ওপরে ফায়ারিং করলো। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, তো ফায়ারিং যখন চললো তারপরে পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছে সেই সময় জেনারেল ও ডায়ার যে ছিল সে সেই সময় মানে পুলিশের একটা জেনারেল ছিল, এবং সে একটা সিস্টেম আনলো যে মার্শাল ল সেই সময় ক্রিয়েট করলো যাতে পরিস্থিতি শান্তির দিকে এগোয়। এবং সেই পরিস্থিতিতে কি হলো, কিছু একটা টাইম এসেছিলো যে সময় একটা ফেস্টিভ্যাল ছিল, বৈশাখী ফেস্টিভ্যাল। এই বৈশাখী ফেস্টিভ্যালের সময় কিছু মানুষ এক জায়গায় একত্রিত হলো, এবং এই যে মানুষগুলো একত্রিত হয়েছিল তারা জানতোও না যে পুরো জায়গায় সেই সময় মার্শাল ল চলছে, এবং অনেক মানুষকে এক জায়গায় একসঙ্গে হওয়ার কোনো অনুমতি সরকার দেয়নি। এবং এই পরিস্থিতি যখন চলছে সেই পরিস্থিতিতে সেই যে মাঠে তারা একত্রিত হয়েছিল সেই মাঠের ওখানেই কিন্তু একটা সভা হচ্ছিল এই রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে, এবং তারা জানতো না যে সভা হচ্ছে এখানে রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে, এবং তারা জানতো না যে প্রোটেস্ট মানে কোনো জায়গায় একসঙ্গে এত মানুষ একত্রিত হতে পারবে না। তো এই ঘটনাটার যখন দেখে ব্রিটিশরা, তখন কী করে, ব্রিটিশরা ফায়ারিং করে এই নিরস্ত্র মানুষের ওপর, যেটা কি বলছে, অমৃতসর প্রোটেস্ট পিসফুলি, যেটা এগেনস্ট দ্য অ্যাক্ট যেটা চলছিল নর্মাল, এবং কিছু মানুষ একত্রিত হয়েছিল, তার বিরুদ্ধে কিন্তু একটা কি বলবো, কোনো বাজেভাবে কিন্তু একটা ফায়ারিং শুরু হলো, কাদের বিরুদ্ধে, পিসফুল যারা প্রোটেস্ট করছিল সেই সময় তাদের বিরুদ্ধে, এবং সেই মানুষগুলো ছিল নিরস্ত্র, এবং প্রচুর মানুষ কিন্তু এর ফলে মারা যায়। ঠিক আছে, তো এই ইভেন্টটাই কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে মানে সবাই
জেনে আছে, এবং এর ফলে কি হলো, একটা এই ইভেন্টটা কিন্তু নেশন ওয়াইড এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্রিটিশ পুলিশের যে ইমেজটা ছিল সেটাকে কিন্তু খারাপ করে দিল, ঠিক আছে। এবং মানুষ কিন্তু আরও বাজেভাবে রেগে গেল, কারণ যে জিনিসটা নর্মাল চলছিল সেখানে যদি এরকমভাবে ফায়ারিং ক্রিয়েট হয়ে যায় সেটা কিন্তু প্রচণ্ডই একটা বাজে সিচুয়েশান তৈরি করে, এবং সেই সিচুয়েশানটাই তৈরি করলো কিন্তু এই জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। এবং তারপরে আসছে কি বলছে, স্ট্রেংথেনিং দ্য নেশন ওয়াইড মুভমেন্ট। এবং এটা কী করে হচ্ছে স্ট্রেংথেনিং দ্য নেশন ওয়াইড মুভমেন্ট, এটা নিয়ে আমরা এবার দেখছি। তো সেক্ষেত্রে আমরা দেখব যে স্ট্রেংথেনিং দ্য নেশন ওয়াইড মুভমেন্টের ক্ষেত্রে কী হচ্ছে, রাওলাট অ্যাক্ট কী করেছিল। ইন্ডিয়ান যে ন্যাশনালিজম ছিল, আগে যে মুভমেন্ট হতো সেটা এলিট ক্লাসের মুভমেন্ট ছিল, মানে এর আগে যে সমস্ত মুভমেন্ট ছিল সেটা কিন্তু মেনলি এলিট ক্লাস দ্বারা মানে লিড করা হতো। এই মুভমেন্টটা কিন্তু মাস মুভমেন্টে কনভার্ট হলো। কেন হলো? প্রথম কথা, গান্ধীজি ডাক দিল। দ্বিতীয় কথা, কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড একটা বিশাল বড় রোল প্লে করলো। তাহলে প্রথমত এর সফলতা কোথায়? এলিট মুভমেন্ট থেকে কিন্তু মাস বেস স্ট্রাগলে কিন্তু এটা কনভার্ট হলো। দ্বিতীয় হচ্ছে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষ কিন্তু এই মুভমেন্টে পার্টিসিপেট করলো। আর একটা চিন্তাভাবনা, যে গান্ধীজি ব্রিটিশদেরকে নিয়ে যেরকম চিন্তাভাবনা করতো সেই চিন্তাভাবনারও কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা গেল এই যে ন্যাশনাল যে মুভমেন্টটা শুরু হলো সেই মুভমেন্টের মাধ্যমে। তারপরে কি বলছে? তারপরে বলা হচ্ছে ইমার্জেন্স অফ দ্য রেভলিউশনারি ন্যাশনালিজম, এবং এটা কিন্তু একটা বহুত বড় এফেক্ট ফেললো মানে ভারতের স্বাধীনতা সংগ্রামে। অনেক মানুষ এটা ভাবতে শুরু করলো যে দ্য রিপ্রেসিভ মেজার্স অফ দ্য রাওলাট অ্যাক্ট দ্যাট লেড টু দ্য গ্রোথ অফ দ্য রেভলিউশনারি অ্যাক্টিভিটিস। মানে কি বলতে চাইছে, যে যারা ইয়ঙ্গার ন্যাশনালিস্ট ছিল তারা মনে করলো মডারেট যে মেথডটা রয়েছে যে প্রোটেক্ট করার, সেই মেথডটা কিন্তু ইনএফেক্টিভ, মানে সেই মেথডটা সেরকমভাবে কাজ করছে না। এবং কি বলছে, লিডিং টু ইনক্রিজ ভায়োলেন্ট রেজিস্ট্যান্স, মানে যে কোনো কিছুতে একটা ভায়োলেন্ট রেজিস্ট্যান্সের পথ কিন্তু তারা বেছে নিল। এবং লাস্ট এফেক্ট হচ্ছে ব্রিটিশ সরকারের যে একটা মোরালিটি ছিল, মোরালিটি থাকার কথা সেইটা কিন্তু ডিক্লাইন করলো, এবং এর ফলে কিন্তু সারা বিশ্বব্যাপী একটা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মানে মানুষ বলতে শুরু করলো যে এটা খুব হিনিয়াস একটা ক্রাইম হয়ে গেছে ব্রিটিশ সরকারের দ্বারা। তো সেটাই বলছে, দ্য হার্শ মেজার্স অফ দ্য রাওলাট অ্যাক্ট অ্যান্ড দ্য ব্রুটাল সাপ্রেশন অফ দ্য প্রোটেস্ট undermine the British claim to being a moral and just the ruler of India. ঠিক আছে, দিস eroded the legitimacy of the British rule, মানে ব্রিটিশ রুলের যে লেজিটমেসি ছিল এবং সিম্প্যাথি। আর একটার কথা কি বলা হচ্ছে, সিম্প্যাথির কথা বলা হচ্ছে। এই যে সিম্প্যাথি জেনারেট যেটা ছিল সেটা কিন্তু লস হয়ে গেল, ঠিক আছে, সারা বিশ্বব্যাপী। ঠিক আছে, এই ঘটনাটা কিন্তু পরিষ্কারভাবে ঘটলো। তাহলে যেগুলো আমরা নর্মাল বলছি তাহলে সেগুলো পয়েন্ট আউট করো, প্রত্যেকটা জিনিস বোঝানো হয়েছে। এক হচ্ছে কি ওয়াইড স্প্রেড মুভমেন্ট হলো, ঠিক আছে, এটা ওয়াইড স্প্রেড মুভমেন্ট হলো, লিখে নেবে। দ্বিতীয় হচ্ছে কি নন কোঅপারেশন মুভমেন্ট, ঠিক আছে, তার সূত্রপাত কিন্তু হয়ে গেল। থার্ড হচ্ছে কি জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, ঠিক আছে, সেটা কিন্তু একটা ফর্ম হলো, এবং যেটা একটা ব্রুটাল স্টাইলে ব্রিটিশরা কিন্তু ভারতের নাগরিকের ওপরে ফায়ারিং করলো। ফোর্থ হচ্ছে কি সমস্ত মানুষ একত্রিত হওয়া, মানে ইউনিটি দেখা গেল, ঠিক আছে। ফিফথ হচ্ছে কি, ফিফথ আমরা যদি বলি, ফিফথ আমরা দেখতে পাচ্ছি রেভলিউশনারি অ্যাক্টিভিজম যেগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেল। আর আমরা সিক্স দেখতে পাচ্ছি যে সমস্ত ব্রিটিশদের মোরালিটি ছিল, সেই মোরালিটির যে প্রশ্নটা যেটা ছিল সেটা কিন্তু মানুষ আর মানতে চাইল না, এবং ব্রিটিশদের মোরালিটি নিয়ে কিন্তু একটা বহুত বড় কোশ্চেন চিহ্ন শুরু হয়ে গেল। এবার তোমাদের সামারি লিখতে হবে। সামারি মানে কি? সামারি মানে যেটা তোমরা এতক্ষণ পড়েছো এটাকে এখানে কিন্তু সামারি লেখা একটা, ঠিক আছে। তো সামারিতে কী লেখা আছে, যেটা এতক্ষণ বললাম বা যেটা পড়লে সেটাকে তোমরা একটা শর্ট বা এখানে একটা জিস্ট লিখতে হবে, ঠিক আছে। তো সেটাই বলা হয়েছে যে ইন সামারি দ্য রাওলাট অ্যাক্ট and the subsequent event like a Jallianwala massacre had a catalytic effect of the Indian freedom struggle. তো catalytic effect তো ফেলেছিল সেটা বুঝতে পারলে, অ্যান্ড সেখানে কি বলছে ইন্টু আ মোর মাস বেসড মুভমেন্ট ফর্ম হলো, এবং অ্যান্টি কলোনিয়াল যে মাইন্ডসেট বা সেন্টিমেন্ট সেটা কিন্তু
জাগ্রত হলো মানুষের মধ্যে, ঠিক আছে। এবং এরপরে কী হলো, নন কোঅপারেশন, সিভিল ডিসোবিডিয়েন্স, মানে প্রত্যেকটা ঘটনাকে যে কটা বললাম সে কটাকে জাস্ট একত্রিত করবে এবং একত্রিত করে একটা সামারি কিন্তু তোমরা লিখে দেবে। এটা হলো এই টোটাল কোশ্চেনটার একটা মানে অ্যানালিসিস বা অ্যানালিসিস বলা উচিত না, মডেল অ্যান্সার যেটা, সেটা কিন্তু আমরা এখানে লিখলাম, ঠিক আছে। এইবার এই ধরনের যে কোশ্চেন আমরা কিন্তু আলোচনা করি এই চ্যানেলে। গত দুদিন টেকনিক্যাল সমস্যার জন্য আমরা কয়েকটা কোশ্চেন আলোচনা করতে পারিনি, সেই কোশ্চেনগুলো আমাদের রেকর্ড করা হয়ে গেছে। আমরা 1 বাই 1 সেই কোশ্চেনগুলো কিন্তু এবার আপলোড করব তোমাদের কাছে। এবার আসি কিছু কথা নিয়ে, যেটা হচ্ছে এই কোশ্চেনগুলো তোমরা কোথায় পাবে বা এই মানে এই ভিডিওগুলো পরপর তোমরা কোথায় পাবে। প্রথমত আমরা প্লেলিস্ট তো বানিয়ে দিয়েছি ইউটিউবে, যারা ভিডিওগুলো দেখছো তারা এই প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। কিন্তু অনেক সময় কি হয়, সাজেশনে যায় না, যার জন্য ভিডিও দেখতে পাও না। তো তার জন্য তোমাদেরকে এই টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে, এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা যদি জয়েন করে থাকো তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান কিন্তু আমরা এখানে দিয়ে দিই, তোমরা এখান থেকে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবে। এবং এছাড়াও কিন্তু আমরা এই যে টোটাল ভিডিও কোশ্চেন আলোচনা করি, এই কোশ্চেন আলোচনা ছাড়াও কিন্তু আরও অনেক কিছু আপডেট দেওয়া হয়, সেগুলো কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলেই আমরা প্রোভাইড করি, ঠিক আছে। তো তোমরা এই কোশ্চেনগুলো যেরকম মডেল অ্যান্সার এরকমভাবেই কিন্তু আমাদের কাছে সমস্ত কোশ্চেন লেখানো আছে। তোমরা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও, আমাদের ডেসক্রিপটিভ যে কোর্স রয়েছে, ডেসক্রিপটিভ কোর্সে যদি তোমরা এনরোল করতে চাও, তাহলে এই নাম্বারটা যেটা দেওয়া আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এবং তোমাদের যা কোয়ারি আছে, ঠিক আছে, তো সেটা নিয়ে তোমরা বলবে এবং আমাদের ডেসক্রিপটিভ ক্লাসের যে সিলেবাস সেটা বা প্রসিডিওর সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। আর যেটা বলার যে এই কোশ্চেনটা যদি বাংলায় লেখো তাহলে সেটা কীরকম মডেল অ্যান্সার হবে সেটা নিয়েও আমরা দেখাচ্ছি, আমাদের বাংলায় অ্যান্সার তৈরি করা আছে। সেটা হচ্ছে ঠিক এই রকম, অনেকটা আমি জুম করে নিই একবার, ইয়েস, হ্যাঁ। তো সেক্ষেত্রে দেখতে গেলে বাংলায় যে জিনিসটা পুরোপুরি আমরা ইংলিশে লিখেছি সেটারই বাংলা কনভার্ট এখানে করেছি আমরা নিজেদের মতোভাবে, সেই কনভার্ট তোমরা পেয়ে যাবে। যারা ইংলিশে লিখছো তারা ইংলিশের নোট পাবে, যারা বাংলায় লিখছো যারা ইংলিশে পেয়ে যাবে, যারা বেঙ্গলিতে লিখছো বেঙ্গলির নোটও পেয়ে যাবে, ঠিক আছে। আমাদের কোর্সের ভেতরে হিস্ট্রি থেকে শুরু করে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স ছাড়াও সায়েন্সের পেপার, ম্যাথ, ইংলিশ সবই কিন্তু কমপ্লিট করানো হয়, ঠিক আছে। মানে জিএস পেপার রয়েছে, তার সঙ্গে কিন্তু ম্যাথ ইংলিশও রয়েছে। তো এই ম্যাথ ইংলিশ আলাদা লিখলাম, জিএস লিখে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এগুলো তোমরা পেয়ে যাবে সমস্ত কিছু যা যা রয়েছে। তো যেহেতু 2025-এ পরীক্ষা ডেসক্রিপটিভ হবে, তোমরা যদি এখন থেকে ফুল ফেজে প্রিপারেশন না শুরু করো ডেসক্রিপটিভের জন্য, তখন কিন্তু ডেসক্রিপটিভের লেখা প্র্যাকটিস করতে কিন্তু একটু সমস্যা হবে, কারণ এমসিকিউ থেকে ডেসক্রিপটিভ কিন্তু নিয়ে যাওয়া কোয়াইট ডিফিকাল্ট হয়ে যায় যদি না প্রিপারেশন ঠিকঠাক থাকে। তো তোমরা যদি এই ভিডিওগুলো দেখতে থাকো তাহলে তোমাদের প্রিপারেশন তো অলরেডি হয়ে যাবে। আর যারা নতুন আসছো, একদম WBCS মানে এন্ট্রি নিচ্ছ, তাদের বলবো তারা ডেসক্রিপটিভ কোর্স যদি করো তাদের আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। তো আজকে এই ভিডিওটা এই অবধি। পরে যে নেক্সট ভিডিও আলোচনা করব যে কোনো টপিক নিয়ে, জিওগ্রাফির টপিক নিয়ে ইচ্ছা আছে আমাদের পরের ভিডিওতে আলোচনা করার। তো সেই ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো তোমরা এই চ্যানেলটাকে ফলো করো যদি নতুন আপডেট তোমরা পেতে চাও। তো থ্যাংক ইউ, আজ এই অবধি।